দুইজন মানুষের মধ্যে আল্লাহর দেয়া সবচেয়ে পবিত্র চুক্তির নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। হ্যাঁ, এখানে থাকার কথা ভালোবাসা, সম্মান, দায়িত্ব আর পারস্পরিক সহায়তা, দুনিয়া আর আখেরাত দুইটাই সুন্দর করার জন্য। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আল্লাহ যে সম্পর্কটাকে এত সুন্দর করে বানিয়েছেন, আমরা মানুষ সেটাকে সবচেয়ে বাজেভাবে নষ্ট করে ফেলি। সেই সম্পর্কটাকে সবচেয়ে বাজেভাবে ব্যবহার করছি আমরা। তো সম্পর্ক কিন্তু অনেকেই তৈরি করে, কিন্তু সম্পর্কের মর্যাদা কয়জন রাখতে পারে বলেন? বলা হয় যে বাবা মা ভাই বোনের সম্পর্ক রক্তের, কিন্তু সেটা হচ্ছে দায়িত্ব। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো আত্মার, বিশ্বাসের এবং সম্মানের। তো আজকে বিল্লালকে নিয়ে কথা বলতে গিয়ে আমাকে এতগুলো কথা বলতে হলো যে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কতটা পবিত্র করে দেওয়া হয়েছে। তো এই যে বিল্লালের মতো যা কিছু মানুষ আছে যাদের আচরণ দেখলে সত্যি অবাক লাগে। একটা মেয়ে যেখানে তার বাবা মা ভাই বোন সব ছেড়ে দিয়ে একটা অপরিচিত মানুষের হাত ধরে চলে আসে, কিসের আশায়? তার একটা সুন্দর ঘর হবে, একটা সংসার হবে, সেখানে সে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাবে, সম্মান পাবে, হ্যাঁ, মানসিক শান্তি পাবে, সাপোর্ট পাবে, এই আশাই তো আসে, তাই না? কিন্তু দেখেন কিছু কিছু মানুষের এত অহংকার। এই যে বিল্লালের কথা ধরেন, বিল্লালের না আছে রূপ, না আছে অর্থ, না আছে স্বাস্থ্য, তাহলে তার ভিতরে যে একটা অহংকার সেটা কোত্থেকে আসে? যে স্ত্রী তার স্বামীর, মানে এই যে নাহার, তার স্বামী বিল্লালের এত সীমাবদ্ধতা, দেখতে ভালো না, স্বাস্থ্য ভালো না, তারপরে হচ্ছে আপনার তার সেরকম করে কোনো কাজ করতে পারে না, তারপরে হচ্ছে আপনার ভারী জিনিস তুলতে পারে না, বাচ্চাদেরকে ক্যারি করতে পারে না, অনেক কিছু কিন্তু করতে পারে না, অনেক কিছুই কিন্তু বিল্লালের সীমাবদ্ধতা আছে। তো এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নাহার হতে পারে তার দুইটা সন্তানের কথা চিন্তা করেই হয়তো এই স্বামীর সাথে থেকে গেছে, আর না হয় হয়তো ওর এখানে থাকার কোনো কারণই ছিল না। হ্যাঁ, তো সেখানে সেই সম্পর্কটাকে রীতিমতো বিল্লাল কোনো সম্মান দেয় না। এটা আসলে কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না। শুধু যে সম্মান দেয় না তা কিন্তু না, সে সাপোর্ট দেয় না, তারপরে নাহারের অনুভূতির কোনো দাম দেয় না, সুযোগ পেলেই অপমান করে মানুষের সামনে, আত্মীয়দের সামনে, এমনকি নিজের বাচ্চাদের সামনেও করে। মোট কথা, সে তার বউকে মানুষ বলেই মনে করে না। নারী তো পরে, বউ তো পরে, আগে তো মানুষ। একজন মানুষ, যেই মানুষটা তার সমস্ত সীমাবদ্ধতা নিয়েও তার পাশে আছে, মানে বউ হিসেবে তো আছে, বাকি সম্পর্কের ব্যাপার তো আমরা জানি না, বউ হিসেবে তো আছে। তো সেখানে সে কি করে এই মানুষটার সাথে এরকম করে? আর এই মহিলাও হয়তো দুই বাচ্চার কথা চিন্তা করেই পড়ে আছে, আর না হয়তো কবেই চলে যেত অন্য কোনো মানুষের হাত ধরে, তাই না? কারণ দেখতে কিন্তু নাহার খারাপ না। আজকে যদি এই সাবিনার মতো মেয়েরা, তারপরে আপনার মিমের মতো মেয়েরা যদি কাউকে পেতে পারে স্বামী ডিভোর্স হয়ে যাওয়ার পরে, তাহলে নাহার কি পেতো না? পেতো। বহু মানুষ আছে এরকম সুন্দরী মেয়ে খুঁজে। তবে হ্যাঁ, নাহারেরও বেশ কিছু সীমাবদ্ধতা আছে। নাহার কিন্তু খুব একটা কি বলবো এটাকে, গোছানো না, সাংসারিক ওইরকমভাবে সে সাংসারিক না। সে কাজ করে কিন্তু তার অনেক সময় লাগে, মানে আছে না অনেকে যে একদম সুন্দর করে একার হাতে সব কিছু করতে পারে, সেইটা আবার নাহার পারে না। তো যাই হোক, এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো, নাহারকে নিয়ে। ওইদিকে ভাদাইম্মা আর তার বউয়ের মধ্যে যে নাটক চলছে, তো এই সব কিছু নিয়ে কথা বলবো। আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন, অনেকেই করেন, তাদেরকে বলার কিছু নাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আশা করি সব অনেক ভালো আছেন, যেখানেই আছেন, যেই প্রান্তেই আছেন, অনেক ভালো আছেন, নিরাপদে আছেন। তো চলেন শুরু। প্রথমে চ্যাপা আর হচ্ছে ভাদাইম্মাকে দিয়ে শুরু করি। একটা জিনিস তো খুব মজার, অন্যায় করলো ভাদাইম্মা, চুরি করলো ভাদাইম্মা, আর একেবারে তটস্থ, মানে একেবারে অপরাধীর মতো তটস্থ হয়ে আছে চ্যাপা। যেই চ্যাপার চিৎকারে আর হুমকির চোটে কিছুদিন আগেও ওদের পাড়ার মহল্লার কাকপক্ষী পর্যন্ত ভয়ে উড়ে যেত, সেখানে রাতারাতি চ্যাপার শপথ বালিকা, মানে একেবারে ও সতীসাত বিশ্রী হয়ে গেছে। এটা কিন্তু মানে অবাক করার বিষয়। আমার যতদূর মনে হচ্ছে যে শাহিন একটু বোধহয় টাইট দিয়েছে যে না 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 না, এইরকম করলে সংসার করা যাবে না। তো যার কারণে হয়তো বা
তার তেজ একটুখানি কমে আসছে, বেলুনটা একটু ফুটো হয়ে গেছে। আর ওদিকে শাহিনের তো মানে গুণে ভরা, জুয়া খেলা, নেশা করা, টাকা চুরি করা, কোন কোয়ালিটি বাদ আছে ওর। তার মধ্যে তো আরেকটা কোয়ালিটি অ্যাড হয়েছে যে বড় বোনের সাথে যে নোংরামি করলো, সাথীর সাথে যে নোংরামি করলো, সেগুলি যে আরও নতুন কিছু দেখলাম, এরকম আরও কত কিছু যে এই বাদাইম্মার মধ্যে ভরপুর, সেটা হয়তো আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু দেখতে পারবো। তো এই যে বাদাইম্মা আর বাদাইম্মার বউ দেখেন একটা কেমন জানি নতুন নাটক শুরু করছে এরা দুইজন। হ্যাঁ, নাটকটা কেমনে বললাম আমি, এই যে ধরেন যে তাদের যে কি বলে এটাকে, চ্যাপা গরুর মাংস রান্না করছে, সেটা হচ্ছে শাশুড়ির সঙ্গে, যেহেতু মিম আছে সবাই বসে একসঙ্গে খাবে, ওরা ফ্রিজ পরিষ্কার করছে অনেক সময় নিয়ে, যার কারণে হচ্ছে ওর শাশুড়ি রান্না করতে দেরি হয়ে গেছে। তো এর মধ্যে চাপা যেহেতু রান্না করে ফেলছে, ভাদাইম্মা হয়তো বলছে যে একসাথে গিয়ে খায় যেহেতু মিম আছে, কিন্তু ভাদাইম্মা সেটাকে এমনভাবে প্রেজেন্ট করছে যে সে তাকে খেতে দিছে, সে খায় নাই, যার কারণে রাগ করে নাকি সব মারবার তার মায়ের রুমে নিয়ে চলে গেছে। অথচ চাপা কিন্তু রীতিমতো হাসতে হাসতে গলে গলে ঝরে ঝরে পড়ে পড়ে কিন্তু যাচ্ছিল। তবে দেখেন, সংসার ভাঙা বা গড়া কোনো মানে তামাশা নয়। গড়ার কথা বলছি না, সংসার ভাঙা কোনো তামসা নয়। তো শাহিনীর অতীত ইতিহাস, জোয়া হোক, নেশা হোক বা পরিবারের সাথে জঘন্য আচরণ হোক, কখনোই সমর্থনযোগ্য না। কিন্তু এত কিছুর পরেও চ্যাপা যে এই যে রেগে গিয়ে যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, সে যদি আজকে সত্যি নিজের রাগ কন্ট্রোল করতে শেখে, তবে সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। একটা মেয়ের জীবনে তার সন্তানদের ভবিষ্যৎ আর নিজের সংসারের শান্তিটাই কিন্তু বড় হয়ে দাঁড়ায়। তো চ্যাপা যদি মনে করে যে না, তার স্বামীকে ঠিক করার জন্য হলেও চ্যাপা হয়তো হাসি মুখে চেষ্টা করে যাবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কারণ দুইটা বাচ্চা হয়ে গেছে, আর বাচ্চাদের জন্য হচ্ছে সংসারটা ঠিক রাখা উচিত। চাপা একা একা দুই বাচ্চা সামলাতে পারবে না, আর ওর বাবা মার বয়স হয়েছে, বাবা মার নিজের সংসার আছে, তারা কি সব সময় এরকম করে ওদেরকে দেখতে পারবে নাকি? তাহলে তো চাপারা নিজের সংসার বলে কিছু থাকবে না, বাবার বাড়িতে সারা বছর পড়ে থাকতে হবে, তাই না? তো সেটা তো ঠিক না। তো যাই হোক, চাপার মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। আর এরা বেশ নাটক করার চেষ্টা করতেছে, কারণ এদের একটা জিনিস দেখেন, নাটক ছাড়া এদের ভিউ হবে না, মানে ভিউ হয় কিন্তু ওদের যে একটা টার্গেট থাকে, যেই টাকা, এই যেমন কোরবানির আগে যে এই যে 3-4 মাস ধরে যে একটা নাটক করলো, এই নাটকটা না করলে কিন্তু ওদের এত টাকা আসতো না, এত ভিউজ আসতো না। ওদের কিন্তু অনেক হয়েছে, 30K 50K এরকমও ভিউজ হয়েছে। আর নর্মালি ওদের হয়তো 7 বা 7,000 বা 8,000 ভিউজ হয়। তো যার কারণে ওদেরকে এই সমস্ত নাটক করতে হয়। এর জন্য দায়ী দর্শকরা, কারণ দর্শকরা এসব নাটক দেখতে পছন্দ করে, সেই জন্য ওরা করে। এখানে ওদের দোষের কিছু নয়। দর্শক যদি ভালো জিনিস দেখতে পছন্দ করতো, মানুষ ভালো জিনিসই দেখাইতো। দর্শক এই সমস্ত নাটক দেখতে পছন্দ করে, তাই ওরা নাটক করতেছে। তো যাই হোক, ওদেরকে নিয়ে আর বেশি কথা না বলি, এবার আসি হচ্ছে মিমের কথা। আপনারা সবাই তো দেখলেন যে মিমের চেহারা নিয়ে আপনাদের অনেক অভিযোগ ছিল, তাই না? ওই যে মিম কথা বলার সময় ঠোঁটটা কেমন অদ্ভুতভাবে বাঁকাচারা করতো, দেখতে বিচ্ছিরি লাগতো, দাঁত ফাঁকা, সবাই বলতেন দাঁতের বাগান। তো আপনারা তো কম কথা শোনাননি মিমকে, তাই না? তো মিম কিন্তু আপনাদের সেই আবদারটাই রাখলো, নিজের রূপ যাতে খুলে যায়, মানে নিজেকে যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে, সেই জন্য কিন্তু সে দাঁতে কাটা তারের বেড়া লাগিয়েছে, মানে ব্রেসেস লাগিয়েছে। তো এখন আপনারা সবাই খুশি তো? আপনারা যেটা চেয়েছিলেন, অভিযোগ করেছিলেন, তো মিম এখন সৌন্দর্য বেড়েছে। তবে কি জানেন, এই যে ব্রেসেসটা লাগানোর জন্য যে এত লাখ লাখ টাকা, সেটা কোথায় পেল? কিন্তু আমি আগেও বলেছি যে এটা কিন্তু আপনাদের পকেট থেকে গিয়েছে। ওই যে মনে নেই রাসেল ভাইপার কিভাবে নিজের বউয়ের অসুস্থতার কথা বলে টাকা তুলে আইফোন কিনেছিল? সেই একই মেন্টর, মানে আমাদের বুদ্ধিজীবী মাল্টিপ্লাগ, ওই মেন্টর মাল্টিপ্লাগে আবার একই বুদ্ধি মিমকেও দিয়েছে। সেই একই ফর্মুলা মিম শিখে মিমও অ্যাবরেশনের ড্রামা করে পাবলিকের থেকে টাকা উঠিয়েছে। আর ওই টাকা দিয়ে কিন্তু ডেন্টিস্টের চেম্বারে গিয়ে ও নিজের দাঁতের সৌন্দর্য বাড়িয়েছে। কি দারুণ না? বিজনেস মডেল কাকে বলে ওদের কাছ থেকে শিখতে হবে। ওরা এতদিনে বুঝে গেছে যে কিভাবে দর্শকদেরকে
একেবারে আবেগে রসে টইটুম্বুর করে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া যায়। কিভাবে আপনারা ব্যবসা করবেন, নিজেদের সৌন্দর্য বাড়াবেন এবং আইফোনের শখ মিটাবেন, বুঝতে পারছেন? তো যাই হোক, যদিও মিম বলছিল যে শুধু দর্শকদেরকে খুশি করার জন্য করেছে, তা কিন্তু না। ওর আসলে মানে বলল যে দাঁত নাকি আরও কয়েকটা দাঁতও নাকি এরকম ফাঁকা হয়ে যাবে বা এরকম কিছু, সেই লক্ষণ মানে ডক্টর বলেছে। তো যার কারণে ওকে ব্রেসেস পড়তে হয়েছে, নিচের দাঁতেও অনেক টাকার খরচ হয়েছে। তো বুঝতে পারছেন তো যে গরিব দুঃখী মিম শেষ পর্যন্ত মেন্টর মাল্টিপ্লাগের কাছ থেকে বুদ্ধি নিয়েই হচ্ছে আপনাদের কাছে হাত পেতেছে, এবং আপনারা সেই আনন্দে আপনাদের কষ্টে উপার্জিত, জানি না আপনাদের কষ্টে উপার্জিত টাকা কিনা, কারণ কষ্টে উপার্জিত টাকা কেউ এইভাবে ফেলে না, ঠিক আছে? আমরা আমাদের কষ্টে উপার্জিত টাকা কখন ফেলি? যখন আমরা দেখি একজন গরিব মানুষ, একজন নিডি মানুষ যার আসলেই টাকার দরকার, তার হয়তো খেতে পারবে না একবেলা, বা তার হয়তো ঘর নাই, তখন আমরা তাকে টাকা দিই। কিন্তু আমরা কখনো আমাদের কষ্টের টাকা এরকম কোনো মানুষকে দিব না যেই মানুষ কিনা নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতে ব্রেসেস লাগাবে আর আমরা সেই টাকা দিব। তবে এটা কিন্তু ঠিক যে মুখের শেপ কিন্তু অনেকটাই ঠিক হয়েছে, এবং ওর যে ঠোঁট বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলতো, দেখতে যেটা খুব বিচ্ছিরি লাগতো, সেটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। তবে আমি বলবো মিমের উচিত অন্ততপক্ষে দর্শকদের উদ্দেশ্যে বলা, দর্শকদেরকে থ্যাংক ইউ দেওয়া, যেহেতু ওদের ডোনেশন ছাড়া কিন্তু ওর মুখের শেপটা ঠিক করা অসম্ভব ছিল। তো দর্শকদের তো অবশ্যই থ্যাংক ইউ বানতা হ্যায়। এবার আসি আমার আসল ইস্যু, সেটা হচ্ছে নাহার আর বিল্লুর ইস্যু। অনেক দিন ধরেই কিন্তু আমরা একটা জিনিস দেখছিলাম যে ঈদের পরেও কিন্তু অনেক দিন হয়ে গেল বিল্লু তার বউ বাচ্চা নিয়ে গ্রামেই পড়ে আছে, এবং মানুষ কিন্তু বসে থাকে না। কমেন্টে কিন্তু শুরু হয়ে গেছে ফ্রি খায়, কাজ নাই, আমরা বাঙালিরা যেভাবে বলি। অনেস্টলি আমারও শুরু থেকেই কিন্তু মনে হচ্ছিল যে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ বিল্লু হচ্ছে আপনার শহরে, বিল্লুর কিন্তু ব্যবসা আছে, সে হুট করে এতদিন ধরে গ্রামে পড়ে থাকবে এটা ঠিক বুঝতে পারছিলাম না। যে আমার মনে হচ্ছিল কি জানেন, আমি মনে করেছি যে ওদের যে চাচার বাড়িতে যে জায়গা পাবে ওরা, সেখানে হয়তো ঘর উঠাবে, এরকম চিন্তাভাবনা আমার মাথায় কাজ করতেছিল। কিন্তু আজকে বিল্লু যেখানে শেয়ার করলো, তখন বুঝতে পারলাম যে বিল্লুর মাথায় আসলে কী প্ল্যান ঘুরছিল, যে ঢাকা শহরে সে একা একা ঘুরবে আর স্বাধীনভাবে থাকবে, আর তার বউ বাচ্চাকে গ্রামে ডাম করে দিবে সে। তো এটা কিন্তু একেবারেই অন্যায়, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিল্লু আবার কিন্তু তার নিজের চরিত্র নিয়ে বেশ বড় বড় দাবি করলো যে সে একেবারেই ধোয়া তুলসী পাতা, তার কোনো মানে চরিত্র খারাপ না। কিন্তু ওখানে কিন্তু মাল্টিপ্লাগ নীরবতা, মানে নীরবতার সম্মতির লক্ষণ না, নীরব ছিল, কোনো কথা বলে নাই। যে তার ভাই যে আসলেই চরিত্র ভালো সেই ব্যাপারে কিন্তু মাল্টিনোডার কোনো সম্মতি জানায় নাই। তো সবচেয়ে বড় কথা যে বিল্লুর রক্তেও কিন্তু এই একই তিশাদের পরিবারের রক্ত বইছে, বাদাম্মার পরিবারের রক্ত বইছে। তো সেখানে সে কতটুকু সাধু হবে সেটা আমরা মোটামুটি ধারণা করতে পারি। আর একটা লোক যে তার নিজের বউয়ের অনুভূতির মূল্য দেয় না, মানে নিজের বউয়ের অনুভূতিটাকে মূল্য না দিয়ে সে নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্য সে রীতিমতো মাল্টিপ্লাগের সাথে যুদ্ধ ঘোষণা করছে। তো মাল্টিপ্লাগের আমার যতটুকু মনে হয়েছে যে মাল্টিপ্লাগকেও কিন্তু কমেন্ট বক্সে যখন এরকম একটা কথা উঠছিল, মাল্টিপ্লাগকে কিন্তু কমেন্ট বক্সে অনেকেই বলছে যে আপনি যেখানে নিজে গ্রামে যান নাই আপনার স্বামীর সাথে, সেখানে আপনার ভাইয়ের বউকে কীভাবে এরকম আপনি রাজি হচ্ছেন বা কিছু। তো হয়তো বা সেই কারণে মাল্টিপ্লাগ এখন কথাগুলো বলছে, বা তার নাহার ভাবির কথাটা চিন্তা করছে। দেখেন নাহার কিন্তু খুব একটা চটপটে মহিলা না, মানে হয় না যে অনেকে আছে দেখবেন যে রান্না করছে, বাচ্চা সামলাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে, অনেক কিছু একসাথে করছে, কিন্তু নাহার কিন্তু সেরকম মেয়ে না। আর যতদূর মাল্টিপ্লাগ বললো যে ওর মা আর বড় বোন ঢাকা শহরে থাকে আর বাকিরা হচ্ছে গ্রামে থাকে, মানে অন্য গ্রামে থাকে, যেমন না কেউ হয়তো যেখানে বিয়ে দিছে শ্বশুরবাড়ি ওই যে নোয়াখালীতে থাকে, শুধু মা আর বড় বোনই ঢাকাতে থাকে। তো এই মহিলাটাকে চিন্তা করেন, এই যে 2 বাচ্চা নিয়ে যদি গ্রামের বাড়িতে ফেলে রাখা হয়, এই যে একটু মাকে দেখতে মন চাইবে,
তখন এই এত দূর থেকে ওকে মা বোনদের দেখা করার জন্য অত দূর পাড়ি দিবে, কে ওর সাথে যাবে? বিল্লু কিন্তু সেরকম সাপোর্টিভ হাজবেন্ড না যে বউকে নিয়ে সে শাশুড়ির সঙ্গে দেখা করতে নিয়ে যাবে। ঢাকা শহরে যেখানে বিল্লু তার বউর সাথে তার মাকে সঙ্গ দিতে যায় না, সেখানে ভাবেন যে গ্রামে এই মহিলাটা কিভাবে কি করবে। মা একটু অসুস্থ হলে যে দেখতে যাবে সেই উপায়ও নাই। আপনাদের কাছে মনে হয় যে মিম তার স্বামীকে ছায়াসঙ্গীকে সে ছাড়বে এই ভাবির সাথে? আমার মনে হয় না। আর আরেকটা কিছু মনে হয় যে বিল্লুর শ্বশুর বাড়ির প্রতি কোনো ক্ষোভ আছে। শ্বশুর বাড়ির কাছে হয়তো বা কোনো ডিম্যান্ড ছিল যেটা পূরণ হয় নাই, অথবা অন্য কিছু নাহার সংক্রান্ত কোনো কিছু হয়তো বা আছে, যার কারণে বিল্লু কিন্তু শ্বশুরবাড়ির উপরে রাগ। যার কারণে আমরা সব সময় দেখছি বিল্লু শ্বশুরবাড়ির লোককে খুব একটা ইয়ে করেন, এবং বউর প্রতিও কিন্তু তার খুব একটা সফট কর্নার নাই। এটা কিন্তু একদম পরিষ্কার যে বউয়ের প্রতি তার কোনো সফট কর্নার নাই। ভাই, এরকম একটা বউ, এরকম একটা লোকের কপালে জুটছে, আসলে দাঁত থাকলে দাঁতের মর্যাদা দেয় না মানুষ, এটাই হচ্ছে ব্যাপার। তো অন্তত ভালো লাগছে যে মাল্টিপ্লাগ, রাসেল ভাইপার এরা কিন্তু বুদ্ধিমানের মতো কথা বলছে, এবং এরা কিন্তু বিল্লুকে বোঝানোর চেষ্টা করছে। জানি না এটা লোক দেখানো কিনা, কারণ মাল্টিপ্লাগকে বিশ্বাস করা একদমই যায় না। মাল্টিপ্লাগ খুব নাটকবাজ। দর্শকদের চোখে ভালো থাকার জন্য, টাকা ইনকাম করার জন্য সে কিন্তু অনেক কিছুই করতে পারে, কিন্তু পিছনে পোল্টি মারে কিনা সেটা কিন্তু আমাদের দেখার কোনো উপায় নেই। তো তারা কিন্তু মোটামুটি ক্যামেরার সামনে হইলেও বিল্লুকে বোঝানোর চেষ্টা করছে যে পরিবারের সবাই মিলে একসাথে বসে ডিসিশনটা নিতে, মানে ডিসিশনটা জোর করে একটা মেয়ের উপরে চাপিয়ে দেওয়াটা ঠিক না। আর একটা মেয়ে যখন বাচ্চার মা হয় তখন কিন্তু তার পুরো পৃথিবীটাই থাকে হচ্ছে স্বামী আর সন্তানদের ঘিরে। নাহার অনেক কিছু কিন্তু মুখ ফুটে বলতে পারে না, কিন্তু ওর চোখের যে নীরবতা সেটা কি বিল্লু বুঝে না? না, বুঝবে না। বিল্লু খুব স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সে আর কিছুই বুঝে না। নাহারকে এই যে গ্রামে রেখে দেওয়ার আইডিয়াটা আমার কাছে ভুল মনে হচ্ছে। কেন ভুল মনে হচ্ছে দেখেন, মানে কখন একটা মানুষ ধরেন চেনা পরিবেশ থেকে নিজের মা বোন এদেরকে একটুখানি ফেলে কোথাও যদি যায়, তাহলে কেন যায়? কোনো ভালো কিছুর আশায় যায়, ভাবে যে স্বামী হয়তো ভালো কোনো চাকরির সুযোগ পেয়েছে সেটার জন্য যায়, তাই না? সেই কারণে যাচ্ছে যে স্বামীও থাকবে, একটা মানসিক সাপোর্ট পাবে, স্বামীর উন্নতির জন্য যাচ্ছে। কিন্তু নাহারের ক্ষেত্রে কি হচ্ছে যে তাকে মায়ের কাছ থেকেও দূরে পাঠানো হচ্ছে, আবার সে স্বামীর কাছ থেকেও দূরে চলে যাচ্ছে। আর শাশুড়ি যেহেতু চাকরি করে, শাশুড়ি কিন্তু গ্রামে থাকবে না, হ্যাঁ, হয়তো মাঝে মাঝে আসবে। তাহলে এই দুইটা ছোট বাচ্চাকে নিয়ে একটা মেয়ে একা একা একটা অজপাড়া গায়ে কিসের ভিত্তিতে বাঁচবে? তার তো আপন বলতে ওখানে কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই। মিমের ক্ষেত্রে আলাদা, মিমের সবাই ওখানেই থাকে, কিন্তু নাহারের তো কেউ নাই। শ্বশুরবাড়ির বলতে শুধুমাত্র মিমরা আছে। মিম আর বাবু অনেক স্বার্থপর। মিম আর বাবুর ওদের প্রয়োজনে কখনোই আসবে না। বাবুর তো সারাক্ষণই মিমের দুই বাচ্চার পিছনেই সময় দিতে হয়। বাবু কি আসবে? নাহারের জন্য কিছু করতে পারবে না। আর যদি মনে করে এই বিল্লু যে তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাহলে সে শহরের সমস্ত দোকানপাট সব গুছিয়ে নিয়ে গ্রামে আসলেই পারে। বাবু কামলা আর মিম যদি শুধুমাত্র ইউটিউবের ভরসায় ওরা যদি গ্রামে সংসার চালাতে পারে, তাহলে বিল্লু কেন পারবে না? বিল্লুও গ্রামে এসে ভালোভাবে ইউটিউব করবে, জামাই বউ মিলে গ্রামের পরিবেশ সুন্দর করে দেখাবে, ওদের ভিউজ হবে, এই টাকা দিয়ে ওরা গ্রামে ভালোভাবেই চলতে পারবে। কিন্তু না, কুমতলব, মানে কোনোভাবেই এই কুমতলব মেনে নেওয়া যাচ্ছে না যে সে ঢাকা শহরে থাকবে, তার মা ঢাকা শহরে থাকবে, কিন্তু সে তার বউ বাচ্চাকে এই গ্রামে ডাম্প করে যাচ্ছে। তার মানে এই জিনিসটা আমার একদমই ভালো লাগতেছে না। একটা মেয়ে কিসের আশায় গ্রামে পড়ে থাকবে? মা বোনের কাছ থেকে দূরে, স্বামীর কাছ থেকে দূরে, কিসের ভিত্তিতে? তাই না? তার তো একটা সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা কে? ওর মাকে এসে ওর সাথে রাখবে? যদি রাখে তাহলে ঠিক আছে। পরিবারের সব মেয়েগুলোর দিকে যদি তাকায়, বিল্লু কি করে পারে এটা করতে? চিন্তা করে দেখেন, বিল্লু একটা অসুস্থ লোক, অথচ ওর ভিতরটা, ওর হৃদয়টা কত মানে স্টোনের মতো, কি বলবো, এটা পাথরের মতো শক্ত। নিজের বউর প্রতি তার কোনো মায়া মমতা নাই। কি করে হয় বলেন তো?
তো এই যে মাল্টিপ্লাগের বিয়ে হয়েছে, আমরা দেখছি মাল্টিপ্লাগ কয়দিন নিজের সংসার করছে, বাবার বাড়িতে গিয়েই পড়ে থাকতো। আর বাসাও নিচ্ছে সে তার মায়ের বাসার পাশে। এমনকি সে তার স্বামী যখন বলছে তার দেয়ালে পিঠ থেকে গেছে, এত কিছু করা সম্ভব না, যখন সে চলে যেতে চাইছে নারায়ণগঞ্জ, তখন কিন্তু মাল্টিপ্লাগ যায় নাই। মাল্টিপ্লাগ কিন্তু বাদ সাধছে যে সে যাবে না, যার কারণে তার স্বামীকে আবার ফেরত আসতে হয়েছে। তো সেখানে এই নাহার তো এগুলো সব চোখে দেখছে, হ্যাঁ। আর গ্রামে নাহারের কেউ থাকে না যে সে যাবে গিয়ে নিহাও। তো সেখানে চিন্তা করে দেখেন মাল্টিপ্লাগও থাকে না। এবার কি চ্যাপাকে আমরা দেখি যে চ্যাপার মায়ের বাড়িটা একটু দূরে হলো, চ্যাপা কিন্তু প্রায়ই চলে যায়। যখনই ভালো লাগবে না কোথায় যাবে, তাই না? আর নাহার কিন্তু ওইরকম চালাক চতুর না যে, আর আমার মনে হয় না যে নাহারকে ওই বিল্লু খুব একটা টাকা পয়সা দেয় যেই টাকা দিয়ে নাহার একটু এদিক সেদিক যেতে পারবে। আমার মনে হয় না যে বিল্লু সেরকম কিছু করবে। বিল্লুর মধ্যে কিন্তু একটা অন্যরকম জিনিস আছে, সবাইকে কন্ট্রোল করার। বোনকে কন্ট্রোল করতে পারে না, মাকে কন্ট্রোল করতে পারে না, বউকে এই টাকা দিয়ে কন্ট্রোল করে রাখছে, যেটুকু আমার মনে হয়। আর এদিকে আমার মনে হচ্ছিল যে যদি ওকে একটা খুলে দেওয়া হয় চ্যানেল, মানে নাহারকে যদি একটা চ্যানেল খুলে দেওয়া হয়, যেমন মিমের আলাদা চ্যানেল, বাবুর আলাদা চ্যানেল, তো এরকম যদি নাহারকে একটা চ্যানেল খুলে দেওয়া হয়, যদিও নাহার ততটা চালাক চতুর না, কিন্তু আস্তে আস্তে কিন্তু শিখে যেত। যেই চ্যাপার কথা আমরা ভাবি যে চ্যাপা আগে কথাই বলতে পারে না, সেই চ্যাপা এখন মানে কথাই বলতে চলে আসে। তো নাহারেরও হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, হয়তোবা জড়তা থাকে মানুষের, সেটা ঠিক হয়ে যাবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে আদৌ সেই টাকাটা নাহার পাবে কি না। বিল্লুই হয়তো সেই টাকাটা নিয়ে যাবে। তো আলটিমেটলি নাহারের কিন্তু যেটাকে আমরা বলি যে আর্থিক একটা যে স্বাধীনতা, সেটা আসলে আর থাকছে না। বিল্লু হয়তো এটা ইচ্ছা করেই দিচ্ছে না, কারণ বিল্লু নিজেই দেখেছে যে তার বোন আর্থিক স্বাধীনতা পাওয়ার পরে সে সেটাকে কিভাবে মিসইউজ করেছে। তো তার তো একটা ভয় আছে, যেহেতু সে অসুস্থ, দেখতে ভালো না। আজকে যদি তার বউয়ের একটা আর্থিক মানে থাকে, ফিনান্সিয়াল ফ্রিডম যদি থাকে, তাহলে তার বউ যদি তার কাছে না থাকে, তার বউ যদি তার পিছন মানে এই বাড়িতে না থাকে, তার কিন্তু একটা মনের মধ্যে ভয় আছে, এবং সেই ভয় থেকেই সে হয়তোবা তার বউকে এই ব্যাপারটাতে একটুখানি করে রাখছে, মানে দমিয়ে রেখেছে যেটাকে বলে। এটা আমার ধারণা। না হয় দেখেন, বিল্লু কিন্তু মানুষের একটা স্বভাব আছে না, যে তার নিজের ঘরে যদি সুন্দরী বউও থাকে তাতে তাদের ভালো লাগে না, কিন্তু পরের বাড়ির বা পাশের বাসার যদি দাঁত ভাঙ্গা কাইল্লা বউ থাকে, সেটাও তাদের মনে ধরে। তো সেদিন দেখলাম যে সে সাথীকে, ও বাবা, সাথীকে দেখে শাহিন বাদাইমাও একেবারে কুপোকাত, আবার এখানে দেখলাম যে বিল্লুও কুপোকাত। আবার বিল্লুর সাথে চ্যাপারও কিন্তু একটা ভালো সখ্যতা গড়ে উঠছে। আগে যেমন শুধু খুকির সাথে ছিল, কিন্তু ওই তিশার বাসায় গিয়ে কিন্তু বিল্লু আর চ্যাপা কিন্তু প্রায় পাশাপাশি বসে অনেক গল্প করতো। তো বিল্লুও কিন্তু চান্স পেলে কম যাবে না। যাই হোক, আশা করি যে ঠিক সিদ্ধান্তই যেন নেয়।